Hello. Well, we start the second part of today's lecture. Now, what just told you in the earlier 10-minute thing, I am in fact moving forward from it. Now, what the analysis of Marx and Engels established that as per historical materialism, state as is in fact a certain or a special kind of political organization. It's a রাজনৈতিক সংগঠন whose authority is in fact different from all other organizations in the society. All other organizations, completely different. And the chief characteristics of state is that the state authority is especially and very intricately an apparatus that exerts force and domination. অত্যাচার করে, বলপ্রয়োগ করে, উৎপীড়ন করে. And through these three activities, state continues its authority, renews its authority. So a state cannot be a very democratic organization at all. Coercion, exploitation, and exertion of force. These three are the characteristics of a state. Now, in order to this exertion of force, what the state has in its own hand. হাতে কি থাকে রাষ্ট্রের? Multiple organizations. The state owns the authority of the police, the army, the bureaucracy, the intelligence sector, and some other things, with the parliament also, and even the court, I dare say, the judicial system. And this authority of state is sovereign and ultimate, সার্বভৌম এবং চূড়ান্ত, where irrespective of the individual, the whole society, and each and every member of the society is owned by state. They become the space where state operates its power. তারা ক্ষেত্র হয়ে দাঁড়ায় প্রত্যেকে, সেই ক্ষেত্রে রাষ্ট্র তার ক্ষমতার খেলাটাকে খেলে চলে. আমি উদাহরণ দেব, পরের দিকে উদাহরণ দেব তোমাদের বোঝানোর জন্য, অডিও ক্লিপে পাঠিয়ে দেবো আমি, কারণ এইভাবে 10 মিনিটের মধ্যে করে বক্তৃতা দেখা খুব মুশকিল, আমি খুব
থমকে যাচ্ছে আজকে, দেখছো তোমরা, কারণ আমাকে সবসময় টাইমটা খেয়াল রাখতে হচ্ছে। এবার খুব সাধারণভাবে প্রশ্ন উঠবে, ভেরি নর্মালি, যে মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রকে নিপীড়ন এবং দমনের যন্ত্ররূপে বর্ণনা করা হয়েছে কেন? এই যে আমাদের স্টেট বলছে করোনা ভাইরাসের সময় এত কিট আনবে, এত অমুক আনবে, তমুক আনবে, এ তো সেবা করছে রাষ্ট্রের। এই যে বলছে যারা মাইগ্রেটেড লেবার, তাদের রাস্তায় যাওয়ার সময় শেল্টার দেবে, খেতে দেবে, জল দেবে, 6 মাসের রেশন দেবে বিনামূল্যে, হাসপাতালে রেখে চিকিৎসা করবে, এগুলো কি স্যার আপনি কি বলছেন নিপীড়ন আর দমনের যন্ত্র? আমি অন্যদিকে মনে করিয়ে দিতে চাই যে হোয়াটসঅ্যাপে তুমি কি পোস্ট করবে, ফেসবুকে তুমি কি পোস্ট করবে রাষ্ট্রবিরোধী হলো কি হলো না, রাষ্ট্র যেভাবে করোনাকে দেখছে তার সঙ্গে তুমি একমত হচ্ছ কি হচ্ছ না, একটা নির্দিষ্ট গণ্ডির পর রাষ্ট্র সেটাকে বিচার করে তোমাকে অ্যালাউ করতেও পারে, নাও করতে পারে। এবং সেই জন্যই আমাদের দেশে কার্টুন বার করবার জন্যেও বা সরকারের সমালোচনা করার জন্যেও দেশদ্রোহিতার তকমা পেতে হয়েছে। তা ভারতের মতো একটা রাষ্ট্রে, পৃথিবীর সমস্ত রাষ্ট্র দেখো, রাষ্ট্রের অধিকারকে ছাপিয়ে গেলে হবে না। রাষ্ট্রকে কখনো তারা দেশ বলে, কখনো তারা মাতা বলে, কখনো তারা পিতা বলে, কখনো তাদের ধর্ম বলে, একমাত্র প্রেম বলে, বাট আলটিমেটলি যেটা থাকে দিনের শেষে রাষ্ট্র, রাষ্ট্র, রাষ্ট্র। এবং প্রয়োজনে রাষ্ট্র তার নিজের যে অধিকারগুলো নির্ধারিত করে ফেলেছে, they have in different ways formed their own space. প্রতিটি নাগরিক হচ্ছে এক একটি ক্ষেত্র, যে ক্ষেত্রের ওপর রাষ্ট্রের এই অধিকার বা ক্ষমতা প্রযুক্ত হয়। এবং এই যে আমরা চরিত্র চিত্রণটা আমরা করছি, মার্ক্সিস্টরা করছেন, তার সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের উৎপত্তির প্রশ্নটাও। কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো, এইটা কিন্তু ওই ঐতিহাসিক বস্তুবাদ পড়েই বোঝা যাচ্ছে। যখন কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইনটায়, প্রথম চ্যাপ্টারের প্রথম লাইন, দ্য বুর্জোয়া অ্যান্ড দ্য প্রোলেটারিয়েট, যখন মার্কস আর এঙ্গেলস বলছেন আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, তখন তারা বানিয়ে বলছেন না, তারা সেই সময় পর্যন্ত যা লিখিত ইতিহাস, সে সমস্ত কিছু লিখিত ইতিহাস পড়ে বলছেন। 1847 সালের যে সমাজ, 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা, সেই সমাজের প্রাক ইতিহাস, যেটা প্রি হিস্ট্রি, সেটা লিখিত ইতিহাসের পূর্ববর্তীকালের সামাজিক সংগঠনের যে বিবরণ, যা প্রায় অজ্ঞাত ছিল, সেটা সামনে এলো। হাক্সতাউজেন, নাম শোনি তোমরা, হাক্সতাউজেন প্রমাণ করলেন প্রথম যে রুশ দেশে জমির ওপর যৌথ মালিকানা ছিল। হাক্সতাউজেন সেটা আবিষ্কার করলেন। মাউরার কি প্রমাণ করলেন? যে সমস্ত টিউটনিক জাতির ইতিহাস শুরু হয় এই সামাজিক ভিত্তি থেকে, এবং আস্তে আস্তে দেখা গেল যে ভারত থেকে আয়ারল্যান্ড পর্যন্ত সর্বত্র গ্রাম গোষ্ঠী, ভিলেজ কমিউনিটিস, অল দ্য ভিলেজ কমিউনিটিস, সমাজের আদি রূপ ছিল সেগুলো। এখনও রয়েছে। এই নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, মণিপুর, সেখানে গিয়ে তোমরা দেখবে এগুলো এখনও রয়েছে। গ্রাম সেখানে শেষ কথা বলে, আদিবাসীদের মধ্যে রয়েছে, গাঁও বুড়ো রয়েছে, তারা শেষ কথা বলে এখনো। তারা চেষ্টা করছে রাষ্ট্রের মধ্যেও তাদের এটাকে রাখবার জন্যে। গোত্রের যে জেন্স, গোত্রকে জেন্স বলা হয়, জিএনএস, জেন্স, তার আসল প্রকৃতি, আর উপজাতি মানে ট্রাইব যাদের, তাদের সঙ্গে তার যে সম্পর্ক,
সে বিষয়ে মর্গান যখন তার চূড়ান্ত আবিষ্কার করলেন যে এই আদিবাসী গোষ্ঠীগুলো ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কী হলো, সমাজ ভিন্ন ভিন্ন এবং শেষ পর্যন্ত পরস্পর বিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, এরকম বিভিন্ন শ্রেণীতে তারা ভেঙে পড়তে শুরু করলো। এই ভাঙনের ধারাটি মার্কস এঙ্গেলস কিন্তু অনুসরণ করছেন, ধরছেন। এঙ্গেলসের ওই যে বইটার নাম করলাম আমি 1800 সালে, তোমার 86 সালে, Der Ursprung der Family, des Privateigenthums and des Staats, পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি। তাতে দ্বিতীয় সংস্করণ স্টুটগার্ট থেকে যেটা বেরোচ্ছে 1886 সালে, এবং সেখানে 1888 সালে এঙ্গেলসের যে টিকা তা প্রমাণ করে দিচ্ছে। আমার সেকেন্ড পার্ট শেষ হচ্ছে এখানে, পরের লেখার শুরু করবো এখান থেকে।